মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার। বগুড়ার জনসভায় তারেক রহমান মুক্তিযুদ্ধ বিরোধীদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেয়া হবে। সিটি কর্পোরেশন, খাল খনন, ই-বেল সহ একগুচ্ছ উন্নয়ন কাজ উদ্বোধন প্রধানমন্ত্রী। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা। বাছাইয়ে বাদ না পড়লে এমপি হওয়া নিশ্চিত। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার, জানালেন রিজভী। হাওয়া উপসর্গে আরও ৩ জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় ২ কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় ২ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব। লুটপাট রোধ করে সমন্বয়ে পরামর্শ বিশেষজ্ঞের। এসএসসি পরীক্ষা শুরু কাল। ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের ২০ শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ শিক্ষার্থীও। মেগা প্রকল্পের নামে লুটপাট করে কোটি কোটি টাকা পাচার করেছে পতিত স্বৈরাচারী সরকার। ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকেই। বগুড়ায় বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে তার সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী ও গুপ্ত ষড়যন্ত্রকারীদের নিয়ে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। জনসমুদ্রে ভেদ করে প্রিয় নেতার আগমন। হাত নেড়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। গ্রহণ করেন লাখো মানুষের অভিবাদন। শ্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান। স্বৈরাচার আমলে ভোটাধিকার হরণের কথা মনে করিয়ে দিয়ে বলেন, দেশের উন্নয়নে ভোটের মাধ্যমে বিএনপিকে ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ। সেই নির্বাচনের জনসভার দিন এরকম মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই নির্বাচনটা কেমন করে হয়েছিল? কারণ সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়, আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন, খাল খনন, ই-বেল বন্ড পদ্ধতি সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে।
1979 সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান। চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি। তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশ দিয়ে শাকসবজি করতে পারবে। খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন, দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা, একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে এক দোয়া মাহফিলে তিনি বলেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। বেশ কয়েকদিন ধরে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ 36 প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলোফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মুসাম্মদ সাবিরা সুলতানা। এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে
সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশে সুসময় অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এদিকে আলোচনায় থাকলেও মনোনয়ন থেকে বাদ পড়েছেন কনক চাপা, বেবি নাজনীন, ন্যান্সি, চমক সহ বিভিন্ন গায়ক ও অভিনেত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে ভর্তি 1344 জন। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না। পরিস্থিতি তৈরি হয়নি জরুরি অবস্থা ঘোষণারও। দেশব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় অংশ হামে আক্রান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ 30 উপজেলা ও 4টি সিটি কর্পোরেশনের পর এবার সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটল এঞ্জেল সেমিনার স্কুলে হাম রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। লম্বা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দেন অভিভাবকরা। জানান, হামের সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত হলেও টিকা পাওয়াই কিছুটা স্বস্তিতে তারা। আতঙ্কিত ছিলাম যে কবে নাগাদ টিকা আসবে, এখন আমরা যে টিকা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশায় রয়েছিলাম যে কবে টিকাটা আসবো, যেমন টিকাটা দিতে পারলে যেমন বাচ্চাগুলো সুস্থ থাকবে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনো হয়নি উল্লেখ করে বলেন, দেশব্যাপী টিকাদানের কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই, আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী 2-3 দিনের ভিতরে এই ভ্যাকসিনেটের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ। পরে রাজধানীর শাহজাদপুর লাইট ফেয়ার স্কুলে টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ও জনবলের কোনো সংকট নেই। সব শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। It will be running non-stop. We'll continue this vaccination program all over the years, and time to come ahead will not stop. We'll be having our full stock of vaccination. এদিকে সিলেট, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন জেলায়ও 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া শুরু হয়েছে। নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করে এমপি মন্ত্রীরা বলেন, গত 2 বছর স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে হামের প্রকোপ বেড়েছে। তবে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। অসচেতন পরিবাররা অনেকে বোঝেন না বা জানেন না, কিন্তু সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না। চলমান কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও পাম্পগুলোতে কমেনি গ্রাহকের লম্বা লাইন। এদিকে বিপিসির বরাদ্দ বাড়ানোর ঘোষণার সঙ্গে বাস্তবতার মিল নেই রাজধানীর ফিলিং স্টেশনে। 20% বেশি সরবরাহের কথা থাকলেও পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে জ্বালানি দেওয়া হচ্ছে আগের মতোই। একদিকে তীব্র গরম, অন্যদিকে লম্বা লাইন। রাজধানীর পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন যানবাহন চালকরা। পাম্পগুলোতে মোটরসাইকেল ব্যবহারকারীদের তুলনায় বেশি ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট কার চালকরা। আগে দিত 10 লিটার 1200 টাকা, এখন তো 20 টাকা লিটারে বাড়াইছে। হয়তো আজকে এইটাই দিব, হয়তো 1400 টাকা লাগবে 10 লিটারে। আমার প্রয়োজন তো, আমার তো তেল ঢুকবো 7000 টাকা প্রায়, আমি পাইতেছি আমার 2000 টাকা। গাজীপুর থেকে ওখান থেকে প্রতিদিন আপ ডাউন করলে আমার 2 দিন বা 3 দিন করলে আমার হাফ ট্যাঙ্কি চলে যায়। আমার সে আবার 2 দিন 3 দিন পর নিতে হচ্ছে, কিন্তু আমি যদি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাই তারপর তো আমার দুর্ভোগটা কমবে। জীবনযাপনের ব্যয়ে লাগাম নিয়ন্ত্রণে ডিজেলের দাম স্বাভাবিক রাখার দাবি গ্রাহকদের। পেট্রোল আর অকটেনের দাম বাড়াইছে ভালো কথা, কিন্তু ডিজেলের দামটা যেন পূর্বের নির্ধারিত থাকে, নাইলে দ্রব্যমূল্যের ব্যালেন্স করতে পারবে না সরকার। আস্তে আস্তে আশা করি যে এটা খুব দ্রুত এটা
উন্নতির দিকে যাবে। গ্রাহক চাহিদা সাপেক্ষে ফিলিং স্টেশনে অতিরিক্ত 10 থেকে 20% বেশি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংস্থাটির তথ্য বলছে সোমবার বিভিন্ন ডিপো থেকে 13,048 মেট্রিক টন ডিজেল, 1,422 মেট্রিক টন অক্টেন ও 1,511 মেট্রিক টন পেট্রোল বিক্রি করা হয়েছে। তবে বাড়তি জ্বালানি মিলছে না বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। কনসার্ন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, যারা এই অ্যালটমেন্টটা তৈরি করে, তারা বলছিল হ্যাঁ বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে আমি এখন পর্যন্ত আমাকে এই মেসেজটা ক্লিয়ার করতে পারিনি। তো এখন পর্যন্ত আমার এই লাস্ট এক সপ্তাহ যে ধারাবাহিকতা ছিল সেই অনুযায়ী আজকে 22,500 আর 4,500 ডিজেল পাবো। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ধাপে ধাপে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্য বৃদ্ধির পরও চাহিদার তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না পাম্পগুলোতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। এদিকে শিক্ষক কর্মচারী মিলে ফর্ম পূরণের টাকা জমা না দিয়ে উধাও হওয়ায় মাদারীপুরের 20 শিক্ষার্থীর আসেনি প্রবেশপত্র। প্রতিবাদে বিদ্যালয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে এখনও প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 2 স্কুলের শিক্ষার্থী। 2 জেলার এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফর্ম পূরণে টাকা নিয়ে উধাও শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষায় 2 বিষয়ে ফেল করে 20 শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোরল ও অফিস সহায়ক নুর আলম লিটন জনপ্রতি 15,000 টাকা করে নেন। কিন্তু ফর্ম পূরণের টাকা ব্যাংকে জমা না দেওয়ায় আসেনি ওই 20 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে এসে আমাদের বলতেছে যে তোমরা কি তোমাদের এডমিট দিতে পারবো না। অনেক মেয়েরা বলতেছে আমরা গলায় ধরে বিষ খাম, আমাদের জীবনে লাইফে দাম আছে কি আর? আমাদের অফিস আমরা কিছুই জানি না। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ইউনো অফিসের বারান্দায় প্রবেশপত্রের আশায় গাইবান্ধার জুনুদহ উচ্চ বিদ্যালয়ের 36 শিক্ষার্থী। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্রের জন্য দফায় দফায় টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহকারী নাইম। টাকা না দাও তাহলে তোমার অ্যাডমিট চাহাতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আমরা খালি ঘুরে যে অ্যাডমিট কার্ড দেবো কথা আজকে লাইনে আজকেও অ্যাডমিট দেয় নাই। বাচ্চারা অ্যাডমিট কার্ড হাতে পায় নাই, তারা কি করে তারা পরীক্ষা দিবে? এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি। এদিকে প্রবেশপত্র পায়নি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থীও। ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির 150 পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক। দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছে না তেহরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাবে না ইরান। নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগও এনেছে তেহরান। এমন পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লুটপাট করে দেশকে ধ্বংস করে গেছে পতিত স্বৈরাচার। মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি। বগুড়ার জনসভায় তারেক রহমান গুপ্তদের নতুন ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। হাম উপসর্গে আরও 3 জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু, পাবে প্রায় 2 কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। এবং এসএসসি পরীক্ষা শুরু হলো কাল। ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের 20 শিক্ষার্থীর অংশ নেয় অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 65 পরীক্ষার্থী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকছেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর।
সঙ্গেই থাকুন সময়ের।